হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 10 এর অঙ্কে যে 2 নম্বর সেট আছে বালুরঘাট হাই স্কুল এর এক দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে। তো এখানে এক দাগে আছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR বাই 25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? তাহলে এখানে আই সমান PRT বাই 100, এই সূত্র দিয়ে অঙ্কটা খুব সহজে করা যাবে। আই সমান PRT বাই 100। তাহলে IPRT এর কিসের মান কত দেওয়া আছে সেটা প্রথমে লিখে নিতে হবে। তাহলে এখানে আই সমান P সমান R সমান এবং T সমান। তো এখানে R% সরল সুদের হার বলা আছে, তাহলে R%, তারপরে হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ, তাহলে T সমান n বছর, তারপরে মোট সুদ PNR বাই 25, আই সমান PNR বাই 25 টাকা, মূলধনের পরিমাণ অর্থাৎ P বের করতে হবে। তাহলে লিখতে হবে, আমরা জানি যে আই সমান PRT বাই 100, বা এখান থেকে বজ্রগুণ করে পাই PRT সমান 100i। এখান থেকে আমাকে বের করতে হবে P এর মান, P সমান 100 বাই RT, এই RT নিচে হলো, বা P সমান 100 দিলাম, 100 ও এখানে 100i ছিল, 100i, তাহলে 100 ইন্টু আই এর মান PNR বাই 25, আর নিচে আছে RT, আর এর মান R এবং T এর মান N। তো একে সরল করে লিখলে পাই 100 ইন্টু PNR বাই এই 25 দিলাম এবং এই RN দিলাম, আর কেটে যাচ্ছে, NN কেটে যাচ্ছে, 25 এবং 100, 4 25 এবং 100, তাহলে এটা হলো 4P। তো আসল সমান 4P টাকা। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা P এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির 12% হলে n বছর পরে জনসংখ্যা হবে। তাহলে n বছর পর জনসংখ্যা, যেটা কিনা A দিয়ে লিখি আমরা, A সমান P ইন্টু 1 প্লাস এখানে R বাই 100 হোল টু দি পাওয়ার n। এখন আর এর জায়গাতে তো এখানে 2r আছে, তাহলে এখানে 2r বসাবো। তাহলে 2 2 কাটাকুটি করে এটা 50 এলো, সমান P ইন্টু 1 প্লাস R বাই 50 হোল টু দি পাওয়ার n, এটা উত্তর। এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6 সমীকরণটির বীজ বা বীজদ্বয় কত হবে? এক্স স্কোয়ার বাই এক্স ইজ ইকুয়াল টু 6, বা এক্স স্কোয়ার সমান বজ্রগুণ করলাম 6x, বা এক্স স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে লেখা যায় এক্স ইজ ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 এখান থেকে লেখা যাবে, বা এক্স ইজ ইকুয়াল টু 6। তাহলে সমাধান হলো এক্স সমান 0,6, অতএব এক্স সমান 0,6। তাহলে বীজদ্বয় হবে 0,6। সি 2a সমান 3b সমান 4c হলে a is to b is to c এর মান কত হবে? টু এ ইজ ইকুয়াল টু 3b ইজ ইকুয়াল টু 4c, এটা সমান কে ধরলাম, তাহলে অতএব a সমান k বাই 2, b সমান k বাই 3 ও c সমান 4 নিচে যাবে, তাহলে k বাই 4। অতএব
এ ইজ টু বি ইজ টু সি, এ হবে k/2, বি হবে k/3, সি হবে k/4। তাহলে 2, 3 এবং 4 এর লসাগু 12 লসাগু, তাহলে k/2 ইন্টু 12 is to k/3 into 12 is to k/4 into 12, 3 এখানে 4 এখানে 6 is equal to 6k is to 4k is to 3k। তাহলে k দিয়ে ভাগ করলে 6 is to 4 is to 3। এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। এখানে এবি আর সিডি প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। এবি ও সিডি দুটি সমান্তরাল জ্যা, আচ্ছা 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত হবে? তাহলে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে, এটা বৃত্তের কেন্দ্র। এবি এবং সিডি দুটি সমান্তরাল জ্যা আছে যার প্রত্যেকটা দূরত্ব সমান, এই প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। তাহলে এখান থেকে বুঝতে হবে যে জ্যা দুটি কেন্দ্রের দুই পাশে অবস্থিত, কারণ এক পাশে অবস্থিত হলে উভয়ের দৈর্ঘ্য কখনো সমান হবে না। তো এটা 16 সেন্টিমিটার, আবার এখান থেকে এটাও 16, এটাও 16 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এক সাইড এই এবি আর সিডি যে, তাহলে এবি এর দৈর্ঘ্য পাই বের করতে পারি, তাহলে সিডির দৈর্ঘ্য তাই হবে। এখন না, এবির দৈর্ঘ্য 16 দেওয়া আছে, সিডির দৈর্ঘ্য 16 দেওয়া আছে। এখন আমরা এই কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এবির দূরত্ব বের করব প্রথম। এই দূরত্বটা যা হবে ও থেকে সিডির এই দূরত্বটা একই হবে, কারণ দুটো সমান দৈর্ঘ্যের যে কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। তো এই একটা দৈর্ঘ্য বের করে তাকে দ্বিগুণ করলে আমরা এর থেকে এর দূরত্ব পেয়ে যাব। তাহলে যে দুটি এবি ও সিডি ধরে নিই, মনে করি যে দুটি এবি ও সিডি, তাহলে এই যে ও বিপি একটা ত্রিভুজ ও বিপি এর ওবি এটা বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে এখানে সমান্তরাল জ্যার প্রত্যেকটি দৈর্ঘ্য, আচ্ছা ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। তারপরে ওপি আমাকে বের করতে হবে, আর পিবি এটা এই 16 এর হাফ, বিপি সমান 16 এর হাফ, তাহলে এটা হলো 8 সেন্টিমিটার। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্র এখানে প্রযোজ্য হবে, অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমকোণী ত্রিভুজ ও বিপি এর অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে ওবি এর মান আমরা জানি 10 সেন্টিমিটার, তাহলে 10 স্কয়ার। ওপি এর মান বের করতে হবে, তাহলে এখানে ওপি স্কয়ার লিখলাম প্লাস বিপি এর মান বের করতে হবে, এটা 8 স্কয়ার লিখলাম। তাহলে পাই 10 10 কে 100 সমান ওপি স্কয়ার প্লাস 8 8 64, বা ওপি স্কয়ার সমান 100 মাইনাস 64 ইজ ইকুয়াল টু 36 ইজ ইকুয়াল টু 6 স্কয়ার। ওপি স্কয়ার সমান 6 স্কয়ার হয়, তাহলে ওপি সমান 6। তাহলে আচ্ছা, তাহলে এখানে কিউ নাম দিই, তাহলে পি কিউ হবে, পি কিউ সমান 6 ইন্টু 2 সেন্টিমিটার, ওর ডবল হবে। তাহলে অতএব যে দুটির মধ্যেকার দূরত্ব, এই 6 × 12 সেন্টিমিটার। উত্তর লিখলাম না, তোমরা লিখে নিও। এরপরে 1 × 6, পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, এবি সমান্তরাল সিডি, এবি আর সিডি সমান্তরাল, কোণ এবিসি 25 ডিগ্রি, এ বি
সি, এটা আছে 25 ডিগ্রি। তাহলে সিইডি এর মান বের করতে হবে। সিইডি এবি সিডি, এখানে ও বৃত্তের কেন্দ্র, এই ছবিটা বইতে দেওয়া আছে। তাহলে এখানে বলা আছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবি ব্যাস, এবি সমান্তরাল সিডি, এবিসি কোণ, এবিসি কোণ 25 ডিগ্রি, এ বি সি এই কোণটা বলা আছে 25 ডিগ্রি, 25 ডিগ্রি। সিইডি এর মান বের করতে হবে। সিইডি অর্থাৎ এই কোণটা বের করতে হবে। তো এটা যখন 25 ডিগ্রি, যদি এই বিন্দুর সাথে এই বিন্দু যোগ করা যায়, যোগ করলাম, তাহলে এই যে কোণটা পাচ্ছি এটাও 25 ডিগ্রি হবে, কারণ এই একই বৃত্তচাপের উপরে অবস্থিত এ একটা কোণ আর এ একটা কোণ। তাহলে এই কোণের নাম এইসি, কোণ এইসি সমান এটা 25 ডিগ্রি হবে। এখন ই বিন্দুর সাথে যদি ই বিন্দুর সাথে যদি এ বিন্দু যোগ বি বিন্দু যোগ করি, তাহলে এই কোণটা এর নাম বিইডি। আচ্ছা, এই কোণটা একটু বিইডি কোণ, এই কোণ আর এই কোণ পরস্পর সমান, কারণ এই একই বৃত্তচাপের উপর অবস্থিত। তাহলে কোণ বিইডি সমান এই কোণটা এর নাম বিসিডি, আর বিসিডি কোণ এবং এই কোণ পরস্পর সমান, কারণ এটা সমান্তরাল। তাহলে এটা একান্তর কোণ, তাহলে সমান একান্তর কোণ, এই একান্তর কোণের নাম এ বি সি, আর এটা 25 ডিগ্রি। তাহলে পেলাম এই সাইডটা 25 ডিগ্রি, এই সাইডটা 25 ডিগ্রি। এবার এই টোটাল কোণটা অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ সমকোণ এইবি, এবি সমান অর্ধবৃত্তস্থ কোণ। সমান 90 ডিগ্রি। তাহলে মোট 90 ডিগ্রি থেকে এই দুই সাইড বিয়োগ করব। তাহলে এই ই কোণ বা সিইডি কোণ, কোণ সিইডি সমান 90 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে এদিকের 25 আর এদিকের 25। 25 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি সমান 90 ডিগ্রি থেকে 50 ডিগ্রি বিয়োগ করছি, তাহলে এটা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। 2-1। বার্ষিক সরল হার 4% থেকে 3.14% হওয়ায় বিজয়বাবুর বার্ষিক আয় 75 টাকা কম হয়। বিজয়বাবুর মূলধন নির্ণয় করো। তাহলে এখানেও আয় সমান পি আর টি বাই 100, এই সূত্র প্রয়োগ করে খুব সহজে করা যাবে। তাহলে এখানে আয় সুদের পরিবর্তন, এটাকে আয় দিয়ে লিখতে পারি, আর এটা আছে 75 টাকা। তারপরে পি অর্থাৎ আসল ব্র্যাকেটে পি, এটা বের করতে হবে বা মূলধন বের করতে হবে। সুদের হার পরিবর্তন, এটাকে আর দিয়ে যদি লিখি, আর সমান 4 মাইনাস 3.14% সমান 4 মাইনাস 3 4 12 রাখে 13, 13/4%। তো সমান 4 4 16, তার থেকে 13 বিয়োগ, তাহলে এটা হলো 3/4%। আর সময় এখানে বার্ষিক আয় বলা আছে, তাহলে টি সমান 1 বছর।
তাহলে আমরা জানি যে I সমান PRT বাই 100, বজ্রগুণ করলে পাই PRT সমান 100I। এখন এখানে P বের করতে হবে, বা P ইজ ইকুয়াল টু 100I বাই RT সমান 100 ইন্টু I এর মান আছে 75 বাই R এর মান 3/4 ইন্টু T এর মান 1 সমান 100 ইন্টু 75 ইন্টু 4 উপরে আসবে আর নিচে 3 ইন্টু 1। তাহলে 3 25 75, 4 25 100, 100 আর 100 যদি গুণ করা হয়, একের পিঠে 4টে শূন্য, তাহলে আসল হলো 10,000 টাকা। এরপরে আছে √3 প্লাস √2 ভাজিতক √7 ইজ ইকুয়াল টু 1/7 ইন্টু √21 প্লাস এ হলে এর মান বের করতে হবে। √3 প্লাস √2 ভাগ √7 ইজ ইকুয়াল টু 1/7 ইন্টু √21 প্লাস এ। √3 প্লাস √2 বাই √7 ইজ ইকুয়াল টু 1/7 ইন্টু √21 প্লাস এ। এখন করণীয় নিরসন করার জন্য ওপর নিচে √7 দিয়ে গুণ করব, তাহলে পেলাম √3 প্লাস √2 বাই, আচ্ছা উপরে আছে ইন্টু √7, তাহলে √7টা এর সাথে গুণ হবে, আর 7 √7 গুণ করলে এটা হলো 7 ইজ ইকুয়াল টু √21 প্লাস এ বাই 7। 7 7 কেটে দিলাম, তাহলে বাদিকটা হচ্ছে 3 7 21 √21 প্লাস 7 2 14 √14 সমান √21 প্লাস এ। 21 √21 কেটে দিলাম, তাহলে পাচ্ছি কি এ সমান √14, তাহলে এর মান হবে √14। পাশের চিত্রে BAD 60 ডিগ্রি, ABC 80 ডিগ্রি হলে DPC এবং BQC এর মান নির্ণয় করো। তাহলে ছবিটা প্রথমে নিজের খাতায় এঁকে নিতে হবে। এখানে হলো এ, এটা SD, এখানে বি, আর এখানে আছে সি। এখানে পি, এখানে কিউ। বৃত্তের কেন্দ্র ও, তারপরে এই কোণটা আছে 60 ডিগ্রি, এই কোণটা আছে 80 ডিগ্রি, এখন বের করতে হবে কোণ DPC এটা, আর কোণ BQC। তাহলে প্রথম DPC দেখি, DPC অর্থাৎ এই কোণটা বের করতে হবে। তাহলে APB যদি ত্রিভুজ নিই আমরা, এর একটা কোণ 80 ডিগ্রি আর একটা কোণ 60 ডিগ্রি,
তাহলে এই কোণটা পেয়ে যাব, কারণ তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়। তাহলে ত্রিভুজ PAB এর কোণ APB সমান, তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার থেকে 80 ডিগ্রি বিয়োগ করব এবং এই 60 ডিগ্রি বিয়োগ করব। তাহলে হলো 100 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। তাহলে এই কোণ 40 ডিগ্রি পেলাম। এরপরে BQC অর্থাৎ এই কোণ বের করতে হবে। এই কোণ বের করার জন্য আমরা এই ত্রিভুজের একটা কোণ অলরেডি 60 ডিগ্রি জানি, এই কোণটা জানার দরকার। জানলে তাহলে এই কোণটা বের করতে পারবো, বা সেটা না জানলেও এই কোণটা অন্যভাবে আমরা জানতে পারি যে এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ ABCD, আর বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। সো এই কোণ এবং এই কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা, তার মধ্যে এই কোণটা আছে 80 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 100 ডিগ্রি। তো ABCD বৃত্তস্থ চতুর্ভুজের এই কোণটা, এর নাম ADC, কোণ ADC প্লাস এই কোণটা ABC, কোণ ABC, এই বিপরীত কোণ মিলে 180 ডিগ্রি হওয়ার কথা। তো কোণ ADC প্লাস এটা ABC কোণ আছে 180 ডিগ্রি, 80 ডিগ্রি আছে, সমান 180 ডিগ্রি। তাহলে এখান থেকে বলতে পারবো কোণ ADC সমান 180 ডিগ্রি মাইনাস 80 ডিগ্রি, এটা ইজ ইকুয়াল টু 100 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 100 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজ DAQ এর এই কোণ 60 ডিগ্রি আর এই কোণ পেলাম 100 ডিগ্রি, তাহলে এই কোণটা পেয়ে যাব। তাহলে ত্রিভুজ DAQ এর কোণ এর নাম AQD বা BQC বলতে পারি, AQD বা BQC বলতে পারি। এটা সমান মোট 180 ডিগ্রি, তার থেকে এই 60 ডিগ্রি বিয়োগ করতে হবে এবং এর মান এলো 100 ডিগ্রি, তাহলে 100 ডিগ্রি বিয়োগ করতে হবে। তো এর থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে হলো 120 ডিগ্রি, তার থেকে 100 ডিগ্রি বিয়োগ করছি, তাহলে ইজ ইকুয়াল টু 20 ডিগ্রি। তাহলে পেলাম কি এই কোণ পেলাম এখানে 40 ডিগ্রি আর এই কোণ পেলাম এখানে 20 ডিগ্রি। 2/4। আচ্ছা, 2/4 আছে পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের OP লম্ব AB। OPটা ABর উপর লম্ব, AB সমান 6 সেন্টিমিটার, AB সমান 6 সেন্টিমিটার, PC সমান 2 সেন্টিমিটার, এখান থেকে এ পর্যন্ত 2 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে এই ছবিটা প্রথমে খাতায় এঁকে নিতে হবে। এটা বৃত্তের কেন্দ্র, আর AB একটি জ্যা, এটা C বিন্দু, এটা ও বৃত্তের কেন্দ্র, এখানে C আর এখানে P। তাহলে এই CP দেওয়া আছে 2 সেন্টিমিটার, CP দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে আচ্ছা, AB দেওয়া আছে A থেকে B পর্যন্ত, এটা 6 সেন্টিমিটার দেওয়া আছে, আমাকে বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এখানে CO বের করলেই চলবে। তাহলে AB এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার বলা আছে, এটা 3 সেন্টিমিটার, এখান থেকে এ পর্যন্ত 3 সেন্টিমিটার, ও থেকে পি পর্যন্ত এই দূরত্বটা বলা নেই। তাহলে এখান থেকে যদি OB যুক্ত করি এবং একটা ত্রিভুজ তৈরি করি, ত্রিভুজ তৈরি করলে আমরা দেখতে পাচ্ছি যে OBP একটা সমকোণী ত্রিভুজ, যার BP
এটা সমান 6 হাফ = 3 সেন্টিমিটার। আচ্ছা, ওবি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, তার মধ্যে ওপি, যেটা ওপি আছে, ওপি সমান জানা নেই, তাহলে ওপি সমান এক্স সেন্টিমিটার ধরলাম, ওপি সমান এক্স সেন্টিমিটার ধরি। আর ওবি সমান বৃত্তের ব্যাসার্ধ, তো ওবি সমান অ্যাকচুয়ালি ওবি আর ওসি সমান, কারণ এটাও ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ। ওবি সমান ওসি, আর ওসি সমান বলবো এতটুকু এক্স আর এতটুকু 2, তাহলে এক্স প্লাস 2 সেন্টিমিটার। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে পাই অতিভুজ স্কোয়ার মানে ওবি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার মানে ওপি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ বিপি স্কোয়ার। যে মানগুলো জানি বসিয়ে দেব। এখানে ওবি দেওয়া ছিল, ওবি হলো এক্স প্লাস টু তার হোল স্কোয়ার সমান ওপি এর মান এক্স স্কোয়ার প্লাস বিপি হলো 3। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দিতে হবে, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3 3 9। এক্স স্কোয়ার উভয় পক্ষ কেটে দিলাম, তাহলে বাদিকে থাকছে 2 2 4 4x প্লাস 2 2 4, তাহলে 4x প্লাস 4 ইজ ইকুয়াল টু 9। এখান থেকে পাই 4x ইজ ইকুয়াল টু 9 মাইনাস 4, বা x ইজ ইকুয়াল টু 9 মাইনাস 4, এটা হলো 5, আর এই 4 নিচে আসবে, তাহলে এটা হলো 5/4। এখন x এর মান 5/4 পেয়েছি। বৃত্তের যদি ব্যাসার্ধ বের করতে হয় তো ওবি বা ওসি বের করতে হবে। তাহলে ওপি পেয়েছি 5/4 আর এটা ছিল 2, অতএব ও সি সমান ওপি প্লাস পিসি। আর ওপি বেরিয়েছে 5/4 আর পিসি ছিল 2 সমান 4 2 8, 8 আর 5 13, তাহলে 13/4, 13কে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 2 3 4 12, দশমিক নিয়ে শূন্য নিলাম, 4 2 8, 4 5 20, তাহলে এটা সমান 3.25 সেন্টিমিটার। এটা হলো বৃত্তের ব্যাসার্ধ। এরপরে 2-5, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এস বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য ডি একক এবং হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য ধরে নিতে হবে। মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য এ একক, মনে করি ঘনকটির বাহুর দৈর্ঘ্য সমান এ একক। অতএব এস সমগ্রতলের ক্ষেত্রফল, এটা হলো 6a² বর্গ একক, ও ডি কর্ণের দৈর্ঘ্য, এটা সমান a√3 একক। এখন এই এস এবং ডি এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তো এখান থেকে পাই a² সমান s/6, আর এখান থেকে পাই a সমান d/√3, বা a² সমান বর্গ করলাম, তাহলে এদিকে d²/3 হবে। এটাও a² সমান, এটাও a² সমান, তাহলে s/6 ইজ ইকুয়াল টু d²/3 লেখা যায়। অতএব s/6 ইজ ইকুয়াল টু d²/3। তো এস ও ডি এর মধ্যে যেহেতু সম্পর্ক বের করতে হবে, তাহলে 6d² সমান 3s, এখান থেকে পাই, বা d² সমান 3s, তাকে 6 দিয়ে ভাগ 2, তাহলে পেলাম, বা d² সমান
S/2। তাহলে এটা হচ্ছে এস ও ডি এর মধ্যে সম্পর্ক। তিনি আছে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 24,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকা ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়া আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? তাহলে যে বছর ধার নিয়েছেন তার পরের বছর বাড়ি ভাড়া দেওয়া হয়েছে। তাহলে বাড়ি ভাড়া নেওয়ার এক্স বছর পরে যদি ধরে নিই যে তিনি ঋণ শোধ করতে পারবেন ব্যাংকের ঋণ বাড়ি ভাড়া জমিয়ে, তাহলে বাড়ি ভাড়া কিন্তু 1 বছর কম খাটছে। ব্যাংকের ঋণ যদি এক্স বছর আগে নিয়ে থাকেন তাহলে বাড়ি ভাড়া খাটবে x-1 বছর। তো এখানে লিখতে হবে যে মনে করি ব্যাংক থেকে টাকা ধার করার এক্স বছর পর ব্যাংকের ঋণ শোধ হবে। মনে করি ব্যাংক থেকে টাকা ধার করার এক্স বছর পর ব্যাংকের ঋণ সুদ সহ শোধ হবে। সুতরাং বাড়ি ভাড়া খাটে 1 বছর কম খাটবে, কারণ 1 বছর পরে বাড়ি ভাড়া দিয়েছেন। তাহলে x-1 বছর। তাহলে এক্স বছরের সুদাসল বের করতে হবে এবং x-1 বছরের বাড়ি ভাড়া বের করতে হবে। এই 2 টাকার পরিমাণ সমান হওয়ার কথা, কারণ ব্যাংকের ঋণ সব পুরোটাই শোধ হয়ে যাচ্ছে এই টাকা দিয়ে। তাহলে ব্যাংকে এখানে সুদের হার 12% আছে। 12% সরল সুদের হারে একশো টাকার 1 বছরের সুদ সমান 12 টাকা। এখন এখানে টাকা ধার নিয়েছেন 24,000 টাকা, সমান 12 × 24,000 বাই 100। তাহলে 24,000 টাকাই এখানে এক্স বছরের সুদ বের করতে হবে। এক্স বছরের সুদ সমান 12 × 24,000 বাই 100, আর এক্সটা উপরে গুণ করতে হবে এক্স। তাহলে 12 × 144, কিন্তু এখানে 24 আছে, তাহলে 288। 288 একটা শূন্য এক্স টাকা। এটা হলো সুদের পরিমাণ। তাহলে এক্স বছরে সুদাসল আসল আছে 24,000 টাকা প্লাস সুদ আছে 2880 টাকা। তাহলে এই টাকাটা মোট শোধ হবে। এরপরে x-1 বছরে মোট বাড়ি ভাড়া বের করতে হবে। x-1 বছরে বাড়ি ভাড়া সমান প্রত্যেক মাসে 5,200 টাকা করে, 12 মাস, তাই 12 দিয়ে গুণ করলাম, এবং x-1 বছর, তো x-1 দিয়ে গুণ করলাম, এত টাকা সমান এখানে 5,200, তাকে 12 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তাছাড়া আর একটা কাজ করা যায়, এখানে 24 দিয়ে গুণ করার জন্য এটা এসেছিল, তো এখানে 2400
এর মধ্যে 24 আছে, 24 আর 24 কমন নিতে পারবো, বা এখানে যে 12 কমন নিই তাহলে এই 12-র সাথে সেই 12টা কেটে দেওয়া যাবে। তাহলে এখান থেকে 12 কমন নিয়ে নিলাম, তাহলে 12 দুগুণে 24, 2000 প্লাস একে 12 দিয়ে ভাগ করলে আমরা 12 দিয়ে 240কে গুণ করে এটা পেয়েছি, তাহলে একে দিয়ে ভাগ করলে 240 পাচ্ছি এক্স টাকা। প্রশ্নানুসারে এই টাকাটা পরস্পর সমান, তাহলে লিখব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 12 ইন্টু 2000 প্লাস 240x সমান 5200 ইন্টু 12 মাসের জন্য 12 ইন্টু এক্স মাইনাস 1। উভয় দিক দিয়ে 12 কেটে দিলাম, তাহলে সংখ্যাগুলো একটু ছোট হয়ে এলো। 2000 প্লাস 240x সমান এখানে 5200, তার সাথে এক্স গুণ, তাহলে 5200x মাইনাস একের সাথে 5200 গুণ, তাহলে 5200। তো এখানে পাচ্ছি 240x আর 5200, তাহলে মাইনাস 5200x সমান মাইনাস 5200, এদিক থেকে 2000 ডান দিকে আনলে মাইনাস 2000। পাঁচ হাজার 200 তার থেকে বিয়োগ করতে হবে 240, এটা হলো 0, 4 আর 6 দিলে 10, 4 আর 6 দিলে 10, হাতে 1, 3, 3 আর 9 দিলে 12, হাতে 1, 4, তাহলে এটা হলো 4960x, তার আগে মাইনাস, ইজ ইকুয়াল টু 5200, আর এখানে আছে 2000, তাহলে 5000 2000 7000, 7200 মাইনাস মাইনাস কেটে দিলাম উভয় পক্ষ থেকে, তাহলে x ইজ ইকুয়াল টু 7200, তাকে ভাগ করতে হবে 4960 দিয়ে। অ্যাকচুয়ালি এই অঙ্কটা বইয়েরই অঙ্ক, কিন্তু ওখানে টাকার ধরুন 2,40,000 টাকা নেওয়া হয়েছিল, বাট এখানে প্রশ্নে 24,000 টাকা দেওয়া আছে। যদি এটা বইয়ের যে উত্তর সেই উত্তরের সাথে মিলতে হয়, তাহলে এখানে কিন্তু 2,24,000 টাকা 2,40,000 টাকা থাকার দরকার ছিল, বাট এখানে যেহেতু 24,000 টাকা আছে, সেই জন্য বইয়ের অঙ্ক যে উত্তর আছে সেই উত্তরের সাথে কিন্তু এটা মিলবে না। তো অঙ্কটা অ্যাকচুয়ালি এই 19 দাগটার মতো, এটা 47 পৃষ্ঠা সরল সুদের অঙ্ক। এখানে দেখো এই 19 দাগটার অঙ্ক। 19 দাগে আছে রমচাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা। এখানে 4টে শূন্য আছে, কিন্তু আমাদের প্রশ্নে 3টে শূন্য দেওয়া আছে, তাহলে এই অঙ্কটাই দিয়েছে হয়তো, বাট একটা শূন্য কম বলে বইয়ের যে উত্তর সেই উত্তরের সাথে কিন্তু এটা মিলবে না। তাহলে একটা করে শূন্য কেটে দিলাম, তারপরে 2 দিয়ে কাটলে 36 দুগুণ 72, অর্থাৎ 360, আর এটা যদি 2 দিয়ে কাটা হয়, 4-এর হাফ 2, 96-এর হাফ 48, আবার 2 দিয়ে কাটলে 36, 18 দুগুণে 36, আর এটা 2 দিয়ে কাটলে 1, 2, 4। এখন এটা 4 দিয়ে কাটা যাচ্ছে, 4 দিয়ে কাটাকুটি করলে 45, আর এটা 4 দিয়ে কাটলে 3-4 12, তাহলে এটা 45/31, তাহলে এরকম একটা সংখ্যা আসবে। এটাকে আমরা যদি ভাগ করি 31, 45, 4, 1, তাহলে 1 পূর্ণ 14/31 সমান 1 পূর্ণ 14/31 বছর। এখানে আছে কোনো মূলধন 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 8,400 এবং 8,652 টাকা হলে মূলধন ও বার্ষিক সুদের হার হিসাব করে লেখো। তাহলে 2 বছরের সরল সুদ যেটা আছে এটা, আর চক্রবৃদ্ধি সুদটা বেশি থাকার কারণ হলো প্রথম বছরে যে সরল সুদ হয়েছিল সেই সরল সুদের আবার সুদ হয়েছে এবং আসলেরও সুদ হয়েছে, সেই জন্য এখানে কেবল আসলের সুদ, কিন্তু এই টাকার মধ্যে সুদেরও সুদ আছে। তাহলে এই টাকা থেকে এই টাকাটা বিয়োগ করলে আমরা যে বিয়োগফলটা পাবো সেটা হলো প্রথম বছরের যে সুদ, সেই সুদের উপরে যে সুদ হয়েছে সেই বাড়তি টাকাটা ওই সুদের সুদ।
তাহলে প্রথম বছরে কত সুদ হয়েছিল সেটা আমরা এখান থেকে পাবো। 2 বছরের সরল সুদ যেহেতু 8,400 টাকা, তাহলে 1 বছরের সরল সুদ হবে এর হাফ। দুই বছরের সরল সুদ সমান 8,400 টাকা। তাহলে 1 বছরের সরল সুদ সমান 8,400 টাকে 2 দিয়ে ভাগ সমান 4,200 টাকা। এটা কিন্তু 1 বছরের সরল সুদ। আর এই পার্থক্যটা কত আসছে দেখা যাক। 2 বছরের চক্রবৃদ্ধি সুদের সরল সুদের পার্থক্য। 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য বা অন্তর সমান 8,652 মাইনাস 8,400 সমান 652 থেকে 8,000 টাকা সেম আছে, 652 থেকে 400 বিয়োগ করলে 252। এটা বাড়তি সুদ। তাহলে এই সুদটা হলো এই 4,200 টাকার সুদ হয়েছিল তাই। তাহলে 4,200 টাকার 1 বছরের সুদ 252 টাকা। এক বছরের সুদ 252 টাকা। 1 টাকার 1 বছরের সুদ সমান 252, তাকে 4,200 দিয়ে ভাগ। এরপরে 100 টাকার 1 বছরের সুদ সমান 252 ইন্টু 100 বাই 4,200। তাহলে 42 দিয়ে, আচ্ছা 42 আছে, আমাকে 252 আনতে হবে। 6 দিলাম, 6 দুগুণ 12, 2 হাতে 1, 4 চোখ 24 আর 1 25। তাহলে 6, এটা কাটাকুটি করে 6 আসছে সমান 6 টাকা। তাহলে সুদের হার পেলাম 6%। অতএব বার্ষিক সুদের হার সমান 6%। এখন বার্ষিক সুদের হার পেয়ে গেছি। এবার আসল পাওয়ার জন্য আমাদের করতে হবে কি, আমরা পেয়ে গেছি 4200 টাকার 1 বছরের সুদ 252 টাকা। এই লাইনটা ব্যবহার করে আমরা এখান থেকে আসল বের করতে পারবো। তো এই লাইনটাকে আমরা একটু ঘুরিয়ে লিখব যেন এই আসল টাকাটা ডান দিকে থাকে। তাহলে 1 বছরে 252 টাকা সুদ হয়। আসল যখন এখানে 4,200 টাকা। তো 2 বছরে, আচ্ছা এটা তো পেলাম। এখন এটা 1 বছর আছে, তাহলে এখানে 1 বছরে সুদ হয়েছিল না 4200, 1 বছরে 252 টাকা সুদ হয়। আসল যখন 400, আচ্ছা 4,200 টাকা। তাহলে 1 বছরের জায়গাতে 2 বছরে লিখবো। 2 বছরে 252 টাকা সুদ হয় আসল যখন। তাহলে এই সুদটা যদি 2 বছরে হতে হয় তাহলে আসল আরো কম হতে হবে। আর অন্যভাবে বলতে গেলে বলতে হয় যে আসল আর সময় বিপরীত সম্পর্ক। আসল এবং সময় বিপরীত সম্পর্ক। তাহলে 1 বছরে 252 টাকা সুদ হতে যত আসল লাগছিল, 2 বছরে বছর বাড়ালাম, 252 টাকা সুদ হতে আসল কম লাগবে। অর্থাৎ এখানে 2 দিয়ে ভাগ করতে হবে টাকা। তারপরে 2 বছরে 1 টাকা সুদ হয় আসল যখন, অ্যাকচুয়ালি এই 252 জায়গাতে আমি 8,400 করব, যেটা প্রশ্নে দেওয়া আছে। তাহলে 4,200 বাই 2, আর যেহেতু 252 নিচে 1 দিয়েছি তাহলে এটা নিচে হবে 252। তার কারণ হলো 252 টাকা সুদ হতে যত আসল লাগে 1 টাকা সুদ হতে আরও কম আসল লাগে। তাহলে নিচে লিখলে সেটা কম হবে, ভাগ করলে কম হবে। 2 বছরে
এখানে লিখবো 8,400 টাকা। টাকা সুদ হয় আসল যখন 4,200 ইন্টু 8,400 বাই 2 ইন্টু 252, এটা হিসাব করতে হবে। তো 4,200 ইন্টু 8,400 বাই 2 ইন্টু 252, তাহলে কাটাকুটি করলে এটাও 4,200 হয়ে গেল। আচ্ছা, 42কে 6 দিয়ে গুণ করলে আমরা জানি 252 হয়, তাহলে 42 দিয়ে কাটাকুটি করলে এখানে 100 হচ্ছে আর এখানে 6 হচ্ছে, 6 7 42, তাহলে এখানে 100 আর এখানে 700, তাহলে এটা হলো 70,000 টাকা। তাহলে অতএব মূলধন সমান 70,000 টাকা ও বার্ষিক সুদের হার সমান 6%। তারপরে এখানে আছে সমাধান করো 4-এর দাগ, 4-এর 1, 1/a প্লাস বি প্লাস এক্স সমান 1/a প্লাস 1/b প্লাস 1/x, এটা সমাধান করতে হবে। 1/a প্লাস বি প্লাস এক্স মাইনাস 1/x ইজ ইকুয়াল টু 1/a প্লাস 1/b। তো এক্স এবং এ প্লাস বি প্লাস এক্স এর লসাগু হচ্ছে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স, আর ডান দিকে এ ও বি এর লসাগু এ বি। এটা দিয়ে ভাগ করলে এর সাথে এটা কাটছে, থাকছে এক্স, এককে এক্স দিয়ে গুণ, তাহলে এক্স মাইনাস এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাচ্ছে, থাকছে এ প্লাস বি প্লাস এক্স, তার সাথে একের গুণ, তাহলে এখানে হবে এ প্লাস বি প্লাস এক্স, আর ডান দিকে এ দিয়ে ভাগ করলে বি থাকছে, বি দিয়ে এককে গুণ, তাহলে বি, আর এখানে প্লাস এ। এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স, আর নিচে এ আর গুণ করলে এ এক্স প্লাস এক্স এবং বি, বি এক্স প্লাস এক্স এবং এক্স, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা সাজিয়ে লিখলে এ প্লাস বি আর নিচে এ বি। তাহলে পাচ্ছি, বা এখান থেকে এক্স এক্স কেটে দিলাম আর মাইনাস কমন নিলে এ প্লাস বি, আর নিচে হচ্ছে এখানে সাজিয়ে লিখলে নিচের পার্টটাকে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স সমান এ প্লাস বি উপরে আছে আর নিচে আছে এ বি। এ প্লাস বি উপর উপর কেটে দিলাম, তাহলে এখানে থাকছে -1, এখানে থেকে 1, তাহলে 1-এর সাথে 1কে এ গুণ করলে এ স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স সমান এ বি, এবং -1 গুণ করলে মাইনাস এ বি, সব পদগুলোকে বাদিকে নিয়ে আসবো, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি সমান 0। তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস এ, আর এই দুটো পদ থেকে বি কমন নিলে এক্স প্লাস এ সমান 0। তো এক্স প্লাস এ কমন নিলে এক্স প্লাস বি থাকছে, এটা সমান 0। তাহলে অতএব এখান থেকে বলা যায় এক্স প্লাস এ সমান 0 বা এক্স সমান মাইনাস এ, অথবা এক্স প্লাস বি সমান 0 বা এক্স সমান মাইনাস বি। তাহলে এর সমাধান এক্স সমান এ মাইনাস এ কমা মাইনাস বি। অথবা এই 2-এর দাগে এটা দেওয়া আছে 1/x 1/x মাইনাস 1/x প্লাস বি ইজ ইকুয়াল টু 1/a মাইনাস 1/a প্লাস বি। তাহলে এখানে লসাগু এক্স ইন্টু এক্স মাইনাস বি, আর এখানে লসাগু এ ইন্টু এ প্লাস বি, এটা আছে, এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাবে, থাকবে এক্স প্লাস বি, এককে এক্স প্লাস বি দিয়ে গুণ করতে হবে, তাহলে পাওয়া যাবে এক্স প্লাস বি পাওয়া যাবে, মাইনাস এক্স প্লাস বি দিয়ে ভাগ করলে এক্স প্লাস বি সাথে কেটে যাবে, এক্স থাকবে,
1কে x দিয়ে গুণ। ঠিক একই রকমভাবে এখানে a দিয়ে ভাগ করলে a কাটছে, a প্লাস b থাকছে, আর এখানে x প্লাস b দিয়ে ভাগ করলে a থাকছে। a কেটে দিলাম, x কেটে দিলাম, যেহেতু আলাদা চিহ্ন বিয়োগ করতে বিয়োগ করে 0 হবে। তাহলে b বাই x আর x স্কোয়ার প্লাস bx সমান এখানে b বাই a আর a স্কোয়ার প্লাস ab। b কেটে দিতে পারি উপর নিচে, তাহলে এখানে থাকবে 1, এখানে থাকবে 1। তাহলে সেক্ষেত্রে পাবো 1 দিয়ে এক্স স্কোয়ার প্লাস বিএক্সকে গুণ করছি, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস বিএক্স সমান 1 দিয়ে এ স্কোয়ার প্লাস এবিকে গুণ করছি, এ স্কোয়ার প্লাস এবি। সব সংখ্যাগুলোকে বাদিকে আনলে এক্স স্কোয়ার, এটা মাইনাস এ স্কোয়ার, তারপরে মাইনাস এবি, না মাইনাস বিএক্স লিখি, প্লাস বিএক্স মাইনাস এবি সমান 0। তাহলে ওটা এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্রে ভেঙে দিলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এখান থেকে যদি বি কমন নেওয়া যায় তাহলে এক্স মাইনাস এ, এটা সমান 0। তো এক্স মাইনাস এ এখানে আছে, এখানে আছে, কমন নিলাম। কমন নিলে এখানে থাকবে এক্স প্লাস এ, আর এখানে থাকবে প্লাস বি, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে অতএব বলতে পারি এক্স মাইনাস এ সমান 0, বা এক্স সমান এ, অথবা এক্স প্লাস এ প্লাস বি এটা সমান 0, বা এক্স সমান মাইনাস এ প্লাস বি। তাহলে সমাধান এক্স সমান এ কমা মাইনাস এ প্লাস বি। তারপরে সাধ্যের কাছে প্রমাণ করে যে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান। এটা পাবে তুমি 129 পৃষ্ঠা, আর উপপাদ্য নম্বর 35। তারপর প্রমাণ করে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো পরস্পর সম্পূরক এটা আছে 164 পৃষ্ঠা 38 দাগ, 38 নম্বর উপপাদ্য, 164 পৃষ্ঠা 38 নম্বর উপপাদ্য। আর একটি সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান দেখাও যে চৌপলটি একটি ঘনক। একটি সমকোণী চৌপলের সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক তার কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান। তাহলে সমকোণী চৌপলের দৈর্ঘ্য এ, প্রস্থ বি এবং উচ্চতা সি ধরে নেব। মনে করি সমকোণী চৌপলের দৈর্ঘ্য এ একক, প্রস্থ বি একক ও উচ্চতা সি একক। অতএব সমগ্রতলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সিএ বর্গ একক ও কর্ণের দৈর্ঘ্য সমান স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে ওখানে বলা আছে সমগ্রতলের ক্ষেত্রফলের অর্ধেক কর্ণের দৈর্ঘ্যের বর্গের সমান। তাহলে প্রশ্ন অনুসারে কর্ণের দৈর্ঘ্যের বর্গ অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ বাই 2। 2 কেটে দিলাম, তাহলে এর বর্গ করলে পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 2 না সমান এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা আছে। তাহলে উভয় পক্ষকে যদি 2 দিয়ে গুণ করি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস 2 ইন্টু বি স্কোয়ার প্লাস 2 ইন্টু সি স্কোয়ার সমান 2ab প্লাস 2bc প্লাস 2ca।
তাহলে এখানে যেটা 2a স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার এখান থেকে ab নিয়ে এলাম মাইনাস 2ab, এখান থেকে একটা b স্কোয়ার নিলাম, তাহলে b স্কোয়ার হলো প্লাস দুটো b স্কোয়ার ছিল, একটা নিয়েছে আর একটা আছে, এখানে b স্কোয়ার নিয়ে নিলাম আর একটা, মাইনাস 2bc বাদিকে নিয়ে এলে মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার দুটো ছিল একটা নিয়েছি, তাহলে আর একটা নেব সি স্কোয়ার, তারপর মাইনাস 2ca, তারপরে প্রথম যে দুটো এ স্কোয়ার ছিল একটা স্কোয়ার নিয়েছি, এই লাস্ট এ স্কোয়ারটা এখানে নিলাম, যেহেতু এই সংখ্যা এই পদগুলোকে বাদিকে এনেছি তাহলে এখানে ডান দিকে শূন্য থাকবে। তো এখান থেকে এ পর্যন্ত এ মাইনাস বি হোল স্কোয়ার, এখান থেকে এ পর্যন্ত বি মাইনাস সি হোল স্কোয়ার, এখান থেকে এ পর্যন্ত সি মাইনাস এ হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা সমান শূন্য। তাহলে আমরা জানি দুই বা ততোধিক সংখ্যার বর্গের যোগফল শূন্য হলে উহারা পৃথকভাবে শূন্য হয়, তাহলে এই তিনটি সংখ্যার স্কোয়ার শূন্য হয়েছে, তাহলে এই তিনটি সংখ্যা কিন্তু আমরা শূন্য লিখতে পারি, তাহলে অতএব লিখতে পারি এ মাইনাস বি সমান শূন্য, এখান থেকে পাই এ সমান বি, এখানে লিখতে পারি বি মাইনাস সি সমান শূন্য, তাহলে এখান থেকে পাই বি সমান সি, আর এখান থেকে পাই সি মাইনাস এ সমান শূন্য বা সি সমান এ, তাহলে এ সমান বি, বি সমান সি আর সি সমান এ, অতএব এ সমান বি সমান সি, তাহলে অর্থাৎ কি, অর্থাৎ দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা, আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয় একমাত্র ঘনকের, সুতরাং সমকোণী চৌপলটি একটি ঘনক। এরপরে 8 অথবা আছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এবং ব্যাসার্ধের দ্বিগুণ, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এর ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধ x হলে উচ্চতা 2x, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির ঘনফল 539 ঘন ডেসিমি হতো, চোঙটির উচ্চতা নির্ণয় করো। তো এখানে উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ বলা আছে, ব্যাসার্ধ ধরে নিই, মনে করি চোঙটির ব্যাসার্ধ সমান x ডেসিমি, অতএব উচ্চতা সমান উচ্চতা h, ব্যাসার্ধ r দিয়ে লেখা হয়, উচ্চতা h সমান 2x ডেসিমি, অতএব আয়তন বা ঘনফলের সূত্র পাই আর স্কয়ার h সমান পাই, আর এর মান বসাবো এবং h এর মান বসাবো, আর এর মান x আর h এর মান 2x, তাহলে এটা হবে ঘন ডেসিমি সমান 2 পাই x স্কয়ার আর x, তাহলে 2 পাই x কিউব ঘন ডেসিমি, এটা হলো। এবার বলা আছে যদি উচ্চতা 6 গুণ হতো, তাহলে 6 গুণ হলে কত উচ্চতা হতো দেখে নিই, 6 গুণ হলে উচ্চতা হয় উচ্চতা h, এটা হবে 6x, এবং ঘনফল হয় সমান পাই আর স্কয়ার h ঘন ডেসিমি, তাহলে আর এর মান তো x বাট h এর মান 6x, তো সমান এখানে 6x স্কয়ার আর x কিউব 6 পাই x কিউব ঘন ডেসিমি, তাহলে এই যে 6 গুণ হওয়ার পরে যে ঘনফল বেরোলো এটা ছিল আগের ঘনফল, এটা পরের ঘনফল, পরের ঘনফলটা বলা আছে যে 539 ঘন ডেসিমিটার বেশি, তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে 6 পাই x কিউব মাইনাস 2 পাই x কিউব, এটা ইজ ইকুয়াল টু 539, তো পাই এক্স কিউব যদি কমন নিই
বা 6π(x³ থেকে 2π(x³ বিয়োগ করলে থাকছে 4π(x³), এটা সমান 5, 3, 9। তারপরে 4 দিলাম, পায়ের জায়গাতে 22 7 বসালাম, ইন্টু x³ ইজ ইকুয়াল টু 539। এখান থেকে বলা যায় বা x³ সমান 539 ইন্টু এই যে 22 7 ডান দিকে আসলে 7/22 হবে, আর 4 ডান দিকে আসলে 1/4 হবে। এবার যদি কাটাকুটি করি, এখানে আছে 22 আর এখানে আছে 539। তো 539কে 11 দিয়ে ভাগ করে দেখি কত আসছে। 4 11 44, 4 আর 9 দিলে 13 হয়, 9 9 11 99, 49 হচ্ছে। 11 দিয়ে কাটলে 2 এবং এখানে 11 দিয়ে কাটলে 49। তাহলে থাকছে বা x³ সমান, এখানে 7 7 49, এখানে 7, তাহলে 7 ইন্টু 7 ইন্টু 7, আর নিচে 2 4 মানে 2 ইন্টু 2, তাহলে এটা হলো 7/2, 3টে করে আছে, তাহলে কিউব। তাহলে অতএব x সমান 7/2। তো এবার এখানে প্রশ্ন আছে যে চোঙটির উচ্চতা কত। অতএব উচ্চতা সমান, চোঙটির উচ্চতা সমান উচ্চতা ছিল 2x, 2x সমান 2 ইন্টু 7/2 ডেসিমি, 2 2 কেটে দিলে সমান 7 ডেসিমি। আর এটা ছিল আজকে ভিডিওর লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।